Bismillahirrahmanirrahim. Welcome to the National University online class. National University online class-এ সকল ছাত্রছাত্রীকে স্বাগতম জানাচ্ছি। During the pandemic, I feel proud to the part of this National University online video class lecture as a resource person. করোনাকালীন এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত এবং আনন্দিত মনে করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লিজ মেইনটেইন দ্য হেলথ রুলস। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে আহ্বান করা হচ্ছে। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। আমাদের ছাত্রছাত্রী বিবি অনার্স সেকেন্ড ইয়ারদের জন্য এটা কোর্স কোড 222505। নেম অফ কোর্স ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, লেকচার নম্বর 4। Title of the lecture: Accounting for Investment. Name of the teacher মানে আমার নাম MD Abdullah Al Mamun, Associate Professor and Chairman, Department of Accounting, Mohammadpur Kendriya College, Dhaka. আমার ইমেল নাম্বার almamunmkc@gmail.com। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি আমার আজকের লেকচার শুরু করতে চাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের প্রোগ্রাম হচ্ছে বিবি অনার্স সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আমরা আজকে আলোচনা করব চ্যাপ্টার নম্বর 3, অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগ হিসাব রক্ষণ। এই বিনিয়োগ হিসাব রক্ষণটা আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 40 মানে IS 40 অনুযায়ী আমাদের অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টটা করা হচ্ছে। তো আমরা ইনভেস্টমেন্ট সম্বন্ধে ডিটেলস ধারণা নেওয়ার জন্য আমরা একটু সামনের দিকে চলে যাই। দেখো, এই পার্ট শেষে তোমরা যে জিনিসগুলা জানতে পারবা এবং শিখতে পারবা, একটু খেয়াল করো। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট কি? ডেফিনেশন অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের সংজ্ঞা বা কাহাকে বলে এ সম্বন্ধে আমরা শিখতে পারবো। টাইপস অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের প্রকারভেদ, ইনভেস্টমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো। অবজেক্টিভ বা ইম্পর্টেন্স অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের গুরুত্ব সম্বন্ধে আমরা জানতে পারবো। স্কোপ অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের পরিধি সম্পর্কে আমরা জানতে পারবো। প্রবলেমস অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের যত সমস্যা আছে সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, ইনভেস্টমেন্ট সিকিউরিটিসের অ্যাকাউন্টিং প্রসিডিউরটা আমরা শিখতে পারবো। রুলস অফ অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট করতে আমাদের কি কি রুলসের প্রয়োজন হয় বা কোন রুল ধরে করলে আমরা ইনভেস্টমেন্টের অঙ্কগুলো খুব ইজি ওয়েতে করতে পারবো, প্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা শিখতে পারবো। এবার দেখো লাস্ট যেটা, সলিউশন অফ অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। আমরা সুন্দর করে একটা অঙ্ক বা দুইটা অঙ্ক দেখাবো, সেই অঙ্কগুলো সলিউশন করে দিব। তোমরা একটু খেয়াল করলেই আমি মনে করতেছি তোমরা এখান থেকে ইনভেস্টমেন্টের অঙ্কগুলা পরীক্ষা হলে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের দেখি যে সিকিউরিটি ইনভেস্টমেন্ট। আমরা বিনিয়োগ তো বিভিন্ন জায়গায় করি, তার মধ্যে ইম্পর্টেন্ট বিনিয়োগ করি আমরা অনেক সময় দেখা যায় শেয়ারে বিনিয়োগ করি বা স্টকে বিনিয়োগ করি, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা বিনিয়োগ করতেছি, চিটাগং স্টক এক্সচেঞ্জে আমরা বিনিয়োগ করতেছি।
আমরা শেয়ারে বিনিয়োগ করি লাভের আশায়, তাই না? আজকে বিনিয়োগ করলাম, একটা শেয়ারের দাম হয়তো দেখা গেল আমি 100 টাকা দিয়ে কিনলাম, 2 মাস পরে শেয়ারের দাম হয়ে গেল হয়তো 200 টাকা। এইভাবেই আমরা বিনিয়োগ করে লাভের আশা করতে পারি। তো আমরা দেখো আরো কিছু বিনিয়োগের ব্যবস্থা আছে, যেমন আমরা রিয়েল এস্টেটে বিনিয়োগ করি, আমরা ফ্ল্যাট কিনি বা বিক্রি করি, আমরা বাড়ি কিনি বা বিক্রি করি। এই যে রিয়েল এস্টেট বিজনেস, এটাও কিন্তু আমাদের এক ধরনের বিনিয়োগ। তো বিনিয়োগ বহুত রকম আছে, এটা এক ধরনের বিনিয়োগ। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা বিনিয়োগের সংজ্ঞা বা ডেফিনিশন অফ ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানি। বিনিয়োগ শব্দটি ব্যাপক ও বিস্তৃত কার্যাবলী নির্দেশ করে থাকে। বিনিয়োগ বলতে সাধারণত যে কোনো প্রকল্পে অর্থ খাটানোকে বোঝায়। বিনিয়োগ বলতে কখনো কখনো ঋণপত্র, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে অর্থ খাটানোকে বোঝানো হয়। আবার কখনো অন্যান্য আর্থিক সম্পদ যেমন ওয়ারেন্ট পুট, কল অপশন, ফিউচার চুক্তি, রূপান্তরযোগ্য সিকিউরিটি ইত্যাদি তহবিলে বিনিয়োগ করাকে বোঝায়। তাছাড়া দৃশ্যমান স্থায়ী সম্পদ যেমন রিয়েল এস্টেট, বিল্ডিং ইত্যাদিতে অর্থ খাটানোকে বিনিয়োগ বলে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কি বুঝতে পারছো বিনিয়োগ কি? বিনিয়োগ হচ্ছে তুমি, এক কথায় আমি যেটা বলবো, তুমি কোনো জায়গায় লাভের আশায় যদি কোনো অর্থ বিনিয়োগ করো এবং সে অর্থ যদি সিকিউরিটি সহ আবার ফেরত পাও, তাহলে সেটাকে আমরা বলতেছি বিনিয়োগ। এ প্রসঙ্গে এস কেভিনের মতে, একজন বিখ্যাত লেখক, উনি কি বলছে দেখো, ইনভেস্টমেন্ট ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইজ এঙ্গেজড ইন বাই পিপল হু হ্যাভ সেভিংস। সেভিং করার জন্য যদি কোনো অ্যাক্টিভিটি শুরু হয় বা কাজ হয়, তাহলে সেটাকে আমরা বিনিয়োগ বলি। প্রফেসর সিপি জনস উনি কি বলছে দেখো, ইনভেস্টমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য কমিটমেন্ট অফ ফিজ টু ওয়ান অর মোর অ্যাসেটস দ্যাট উইল বি হেল্ড ওভার সাম ফিউচার টাইম পিরিয়ড। অর্থাৎ উনি বলতে যাচ্ছে, বিনিয়োগ হলো এক বা একাধিক সম্পদে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিনিয়োজিত প্রতিশ্রুতি তহবিল। মানে 1 বছর হতে পারে, 2 বছর, 10 বছর হতে পারে। এরকম সম্পদ তুমি যদি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য প্রতিশ্রুত করো বা বিনিয়োগ দাও, ভবিষ্যতে সম্ভাব্য মুনাফা লাভের আশায় তহবিল বিনিয়োগ করা হয়। তার মানে ভবিষ্যতে তোমার লাভ হবে, খেয়াল করো, ভবিষ্যতে সম্ভাব্য মুনাফা লাভের আশায় তহবিল বিনিয়োগ করা। কেউ তো লসে বিনিয়োগ করতে চায় না, তাই না? ভবিষ্যতে লাভ হবে এরকম চিন্তা ভাবনা করে তুমি যদি কোনো টাকা পয়সা বা কোনো সম্পত্তিতে টাকা বিনিয়োগ করো, তো সেটাকেই আমাদের বলা হচ্ছে অ্যাকাউন্টিং এর ভাষায় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। বিনিয়োগের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো আমরা এবার নিয়ে আলোচনা করব। দেখো, ইম্পর্টেন্স বা অবজেক্টিভ অফ ইনভেস্টমেন্ট। বিনিয়োগের উদ্দেশ্যগুলো কি? বিনিয়োগের উদ্দেশ্য অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে এখানে আমি কয়েকটা উদ্দেশ্য নিয়ে আসছি। যেমন আয় সর্বাধিকরণ বা ম্যাক্সিমাইজেশন অফ রিটার্ন। তো আয়ের জন্যই তো আমরা বিনিয়োগ করব, তাই তো? তো এখানে দেখো, বিনিয়োগ করা তথা মূলধন বিনিয়োগ করার মূল এবং প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আয় বৃদ্ধি করা। আমাদের আয় বৃদ্ধি করার জন্যই কিন্তু আমরা প্রকৃতপক্ষে বিনিয়োগ করি। মানুষ তার জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে তার হাতে সঞ্চিত অর্থ বিনিয়োগ করে থাকে, তার আয় আরো বৃদ্ধি পায়। তো মানুষের হাতে অনেক সময় সঞ্চিত অর্থ থাকে, সঞ্চিত অর্থ বিনিয়োগ করার ফলে সে চিন্তা করে আমার আয়টা বৃদ্ধি হবে, আর আয়টা বৃদ্ধি হলেই তার বিনিয়োগটা সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো ঝুঁকি সর্বনিম্নকরণ, মিনিমাইজেশন অফ রিস্ক। আমি বিনিয়োগ করলাম, যদি আমার রিস্ক থাকে তাহলে সে বিনিয়োগ করে কিন্তু লাভ নাই। সুতরাং বিনিয়োগ করার অন্যতম উদ্দেশ্য হলো ঝুঁকি হ্রাসের ব্যবস্থা করা। এক্ষেত্রে বিনিয়োগকারী যেহেতু অধিক লাভের আশায় অর্থ বিনিয়োগ করে, সেহেতু সে সবসময় চেষ্টা করে ঝুঁকি কিভাবে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। আমরা যেখানে ঝুঁকি আছে সেখানে কিন্তু আমরা বিনিয়োগ করতে চাই না। যেমন আমি একটা রিয়েল এস্টেট বিজনেসে বিনিয়োগ করলাম, 2 দিন পরে রিয়েল এস্টেট বিজনেস লাপাত্তা হয়ে গেল, তাহলে এখানে রিস্ক বেশি।
অথবা আমি জেনে শুনে এরকম বিনিয়োগ করব না। এরপর 3 নম্বরটা দেখো, মুদ্রাস্ফীতির বিপরীতে হেজিং করা, হেজিং এগেইনস্ট ইনফ্লেশন। তোমরা জানো ইনফ্লেশন সচরাচর লেগেই আছে। ভবিষ্যতে মুদ্রাস্ফীতির দরুন বর্তমানের চেয়ে ভবিষ্যতে সবকিছুতে অধিক ঝুঁকি বিদ্যমান। তার মানে কি, এখানে বলতে যাচ্ছি যে আমাদের মুদ্রাস্ফীতিটা বর্তমান থেকে ভবিষ্যতে কিন্তু আরো বেশি, আর এই ঝুঁকি থেকে কিছুটা হলেও লাঘবের জন্য বিনিয়োগকারীগণ বিনিয়োগ করে থাকেন। এই ঝুঁকি লাঘবের জন্য আমরা বিনিয়োগ করে থাকি বা বিনিয়োগকারী বিনিয়োগ করে থাকে। সুতরাং এক্ষেত্রে হেজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে উদ্দেশ্যগুলা, সেই উদ্দেশ্যগুলা হচ্ছে আমাদের বিনিয়োগের। তো আমরা এবার আসো দেখি বিনিয়োগের প্রকারভেদ বা টাইপস অফ ইনভেস্টমেন্ট। আমরা যে চ্যাপ্টারটা করতেছি সেটা কত প্রকারের সেটা তো আমাদের জানা জরুরি। সুতরাং একটু খেয়াল করলো, স্থায়ী মূলধনী সম্পত্তি অর্জনের জন্য তহবিল ব্যবহার সংক্রান্ত কার্যাবলীকে বিনিয়োগ বলা হয়। তো বিনিয়োগকে আমরা মোটামুটিভাবে অনেক প্রকার ভেদ আছে, তার ভিতরে আমরা বিনিয়োগকে মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভোক্তা বিনিয়োগ, যেমন কনজিউমার ইনভেস্টমেন্ট, অর্থনৈতিক বিনিয়োগ ইকোনমিক ইনভেস্টমেন্ট, এরপরে আসো আর্থিক বিনিয়োগ যেমন ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, আর বিশ্লেষণ বিনিয়োগ অ্যানালাইসিস ইনভেস্টমেন্ট। তো এই জিনিসগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। আমরা বিনিয়োগের চ্যাপ্টার যখন করতে থাকবো তখন এই জিনিসগুলো সম্বন্ধে আমরা যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে কিন্তু আমি বিনিয়োগের অঙ্ক করতে ভালো পারবো না। তো দেখো, ভোক্তা বিনিয়োগ বা কনজিউমার ইনভেস্টমেন্ট জিনিসটা কি? ভোক্তা বিনিয়োগ হচ্ছে সাধারণত ভোক্তার নিমিত্তে যে অর্থ বিনিয়োজিত করা হয় তাকে ভোক্তা বিনিয়োগ বলে। যেমন টেকসই ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত বিনিয়োগকে ভোক্তা বিনিয়োগ বলে। আমরা যারা কনজিউমার আছি তারা ওই সম্পত্তিতে বিনিয়োগ করব যে সম্পত্তিটা আমাদের কে লাভজনক। যেমন এই জন্যই বলতেছে যে ভোক্তা বিনিয়োগ হচ্ছে টেকসই ভোগ্যপণ্য। আমরা ভোগ্যপণ্য মনে করো বাজারে আমরা একটা ফার্নিচার কিনলাম, তো ফার্নিচার যদি 2 দিনে নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের লস হয়ে গেল। সুতরাং এমন ফার্নিচার আমাদের কিনতে হবে যে ফার্নিচার দীর্ঘদিন আমার ব্যবহার করতে পারবো বা ওখান থেকে আমি সুবিধা ভোগ করতে পারবো। এটাকে বলা হচ্ছে ভোক্তা বিনিয়োগ। এবার আসো আমরা অর্থনৈতিক বা ব্যবসায় বিনিয়োগ। অর্থনৈতিক বা ব্যবসায় বিনিয়োগ আমরা বলতে কি বোঝাচ্ছি যাচ্ছি, ইকোনমিক অথবা বিজনেস ইনভেস্টমেন্ট। অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে কারবার প্রতিষ্ঠান সম্পত্তি ক্রয়ের তহবিল ব্যবহার করাকে অর্থনৈতিক বা ব্যবসায় বিনিয়োগ বলে। কারবার প্রতিষ্ঠানে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে, সাপোজ আমি একটা উদাহরণ দিলে আমার মনে হয় আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন মোহাম্মদপুরে তুমি একটা ব্যবসা করতেছো, সো ব্যবসা করার ফলে তুমি দেখলা তোমার পাশের জমিটা বিক্রি হচ্ছে অল্প দামে, তুমি সেটাকে কিনে রাখতে পারো। কেন কিনে রাখবা? ভবিষ্যতে তুমি তোমার ব্যবসাটাকে যদি এক্সপান্ড করো বা বাড়ায় ফেলো তাহলে তুমি সেখানে ব্যবসা করতে পারবা। তাহলে এই সম্পত্তি ক্রয়ের ফলে তোমার একটা বিনিয়োগের সৃষ্টি হলো। এটাকে বলা হচ্ছে ব্যবসায় বিনিয়োগ বা অর্থনৈতিক বিনিয়োগ। এবার আমরা দেখি আর্থিক বা সিকিউরিটি বিনিয়োগ। সিকিউরিটি বিনিয়োগ সম্বন্ধে আমি আগে একটু বললাম যে সিকিউরিটি বিনিয়োগটা হচ্ছে কারবারি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি ক্রয়। এখন মূলধনী সম্পত্তি ক্রয় করতে পারি, যেমন শেয়ার বা সিকিউরিটি ক্রয় করতে পারি, যেমন বেক্সিমকো কোম্পানি, কোহিনূর শিল্প গোষ্ঠী, আরো বিভিন্ন কোম্পানি আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, এগুলো কোম্পানির শেয়ার অনেক মূল্যবান শেয়ার। এই শেয়ারে যদি আমি বিনিয়োগ করি তো দেখা যায় আজকে বিনিয়োগ করলাম 5,000 টাকা, আগামীকাল বা 2 দিন পরে হয়ে গেল আমার 10,000 টাকা। এরকম লাভজনক প্রতিষ্ঠানে আমরা সাধারণত বিনিয়োগ করে থাকি। এই বিনিয়োগকে বলা হয়েছে সিকিউরিটি বিনিয়োগ। আরেকটা বিনিয়োগ আছে, যেমন দেখো বিশ্লেষণ বিনিয়োগ, অ্যানালাইসিস ইনভেস্টমেন্ট। অ্যানালাইসিস ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? সম্ভাব্য বিনিয়োগের নানাবিধ প্রকল্প সময় নির্বাচন, মূল্যায়ন, ঝুঁকি বিশ্লেষণ, তারল্যজনিত ঝুঁকির পূর্বাভাস, প্রত্যাশিত আয়ের নিশ্চয়তা, মূলধনের নিরাপত্তা প্রভৃতি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে তহবিল ব্যবহারকে বিশ্লেষণ বিনিয়োগ বলে। আমরা কোনো জায়গায় বিনিয়োগ করব আর বিশ্লেষণ না করে যদি আমরা বিনিয়োগ করি তাহলে সেই বিনিয়োগ কিন্তু আমাদের টিকবে না। সুতরাং অবশ্যই সেটা প্রকল্প নির্বাচন করতে হবে, ঝুঁকি মূল্যায়ন করতে হবে,
তারল্য দেখতে হবে, প্রত্যাশিত আয়ের নিশ্চয়তা থাকতে হবে, মূলধনের নিরাপত্তা বিধান থাকতে হবে। এখন তুমি 10,000 টাকা বিনিয়োগ করলা, ভবিষ্যতে দেখলা 10,000 টাকা পুরাটাই তোমার লস হয়ে গেছে, তাহলে ওই বিনিয়োগ করে তো তোমার কোনো লাভ হবে না। সুতরাং প্রত্যেকটা বিনিয়োগ করার সময় তোমার বিশ্লেষণ করে, চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে হবে। এগুলাকে বলা হচ্ছে বিশ্লেষণ বিনিয়োগ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে যাই। আমরা তো বিনিয়োগ করব ঠিক আছে, কিন্তু বিনিয়োগের কিন্তু কিছু প্রবলেমও আছে। সুতরাং এই জন্য আমরা তোমাদের সামনে নিয়ে আসছি প্রবলেমস অফ ইনভেস্টমেন্ট। বিনিয়োগের যে প্রবলেমগুলা আমাদের আছে, সেই প্রবলেমগুলা কি ধরনের প্রবলেম? যেমন এখানে বলতেছি বিনিয়োগের উপর প্রতিষ্ঠিত ভবিষ্যৎ সাফল্য নির্ভর করে, তবে কিছু কিছু সমস্যার কারণে বিনিয়োগের সাফল্য ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। তাহলে এই সাফল্যটা ধরে রাখার জন্য আমাদের কিন্তু বিনিয়োগ, ভালো জায়গায় বিনিয়োগ করতে হবে। তো বিনিয়োগের যে সমস্যাগুলো সৃষ্টি হয়, খেয়াল করো। 1 নম্বর, পর্যাপ্ত তথ্যের অভাব। আমরা বিনিয়োগ করতে চাচ্ছি, কিন্তু যে তথ্য পেয়েছি সে তথ্যটা ভালো না। যেমন এখানে আমরা বলছি সম্ভাব্য প্রকল্প পর্যাপ্ত তথ্য ও উপাত্তের অভাবে ক্ষেত্র বিশেষে অনুমান ও অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে প্রকল্প মূল্যায়ন ও নির্বাচন করা হয়, ফলে সিদ্ধান্ত ভুল হওয়ার আশঙ্কা থাকে। আমরা যদি তথ্য ভালো না পাই, আমরা বিনিয়োগ করতে গেলাম, আমরা ভালো তথ্য পেলাম না, তাহলে ওই বিনিয়োগ কিন্তু আমাদের লাভজনক হবে না। সুতরাং তথ্য নিয়ে আমাদের খুব চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে তথ্য পাইছি সেটা কতটুকু কারেক্ট। অনির্ভরযোগ্য তথ্য, যেমন বলতেছে সংগৃহীত তথ্য অনেক সময় নির্ভরযোগ্য না হলে বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক ও ভুল হয় না। দেখো, এখন অনির্ভরযোগ্য তথ্য যদি হয় তাহলে আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত কিন্তু ভুল হয়ে যাবে। নির্ভরযোগ্য তথ্য হইতে হবে, তাহলে আমরা বিনিয়োগ করে সেখান থেকে রিটার্ন বা লাভের আশা করতে পারি। ঝুঁকি ও অনিশ্চয়তা, আমাদের প্রত্যেকটা প্রকল্পেই ঝুঁকি থাকবে, অনিশ্চয়তা থাকবে, কিন্তু আমাদের ঝুঁকি কতটা কম করা যায় সেই দিকে চিন্তা করতে হবে। তাহলে এটা কিন্তু একটা প্রবলেমস অফ ইনভেস্টমেন্ট, ঝুঁকি এবং অনিশ্চয়তা। ভবিষ্যতে সম্ভাব্য ঘটনা, না ঘটার সম্ভাবনা বা এর মাত্রা ক্ষেত্র বিশেষ বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের হতে পারে। এরই অনিশ্চয়তা বিনিয়োগ ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। আমরা মনে করি একটা প্রকল্পে বিনিয়োগ করলাম, সেখানে প্রচুর রিস্ক, তো প্রচুর রিস্ক হলে তো সেখানে তো বিনিয়োগ করে আমি লাভবান হতে পারবো না। সুতরাং ঝুঁকি ও অনিশ্চয়তার দিকে চিন্তা করতে হবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রবলেমস অফ ইনভেস্টমেন্ট। সময় বিবেচনা, সময়টা একটা ইম্পর্টেন্ট জিনিস বিনিয়োগের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করো। প্রকল্পে সম্ভাব্য আয় একই সময়ে বা প্রত্যাশিত সময়ে নাও হতে পারে। ব্যবসায়িক বিভিন্ন কারণে প্রকল্পের ব্যয় ও আয়ের ভিন্নতা বিনিয়োগ সমস্যার সৃষ্টি করে। যেমন মনে করো আমি বিনিয়োগ করলাম 5 বছরের জন্য, 5 বছরে আমার একটা সম্পত্তি চলে আসবে, কিন্তু দেখা গেল প্রাকৃতিক অবস্থা, সামাজিক অবস্থা, বিভিন্ন কারণে সময় ক্ষেপণ হতে পারে। আর সময় ক্ষেপণ হইলে আমাদের কিন্তু বিনিয়োগে প্রত্যাশিত লাভ আসবে না। সুতরাং প্রিয় শিক্ষার্থী, সময় বিবেচনাটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বিনিয়োগের ক্ষেত্রে। এবার দেখি আমরা অ্যাকাউন্টিং প্রসিডিওর। আমরা তো বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে বিনিয়োগের অঙ্কগুলা করব বা পরীক্ষা হলে করে দিয়ে আসবো, সে ব্যাপারে আমাদের কিছু রুলস জানা দরকার আছে না? অবশ্যই আছে। তবে একটু রুলসগুলা খেয়াল করো, তাহলে অঙ্কগুলা করে মজা পাবা। যেমন হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, মানে তুমি একটা সিকিউরিটি মেয়াদ পর্যন্ত ধরে রাখবা, এটাকে বলা হয় মেয়াদ পর্যন্ত ধরে রাখা সিকিউরিটি। এটার জন্য আমাদের কিছু জাবেদা দিতে হয়। দেখো, টু রেকর্ড দ্য পারচেজ অফ বন্ড। সাপোজ তুমি একটা বন্ডে বিনিয়োগ করতে যাচ্ছ এবং একটা বন্ড পারচেজ করতেছো, তাহলে বন্ড পারচেজের জন্য তোমার কি জাবেদা দিতে হবে? যেমন হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আমরা তো ভালো করেই জানি সম্পত্তি বাড়লে ডেবিট হয়। সুতরাং হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি আমাদের একটা সম্পত্তি, আমাদের এই সম্পত্তিটা বেড়ে গেল, সুতরাং সম্পত্তিটাকে আমি কি করব? ডেবিট করব। আর ক্যাশ আমার কাছ থেকে চলে যাচ্ছে, সুতরাং ক্যাশকে আমি কি করব? ক্রেডিট করব। এবার 2 নম্বরে আসো। দেখো, টু রেকর্ড ক্যাশ অ্যান্ড ইন্টারেস্ট রিসিভড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। তুমি যদি ইন্টারেস্ট এবং ক্যাশ পেয়ে যাও তাহলে তোমাকে একটা জাবেদা দিতে হবে। যেমন ক্যাশ ডেবিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট।
তাহলে ইন্টারেস্ট রেভিনিউ বাবদ তুমি ক্যাশ এবং তোমার সিকিউরিটি বেড়ে গেল। সুতরাং এই জাবেদা তুমি দিবা ক্যাশ ডেবিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আরেকটা জাবেদা আছে দেখো, টু রেকর্ড ইন্টারেস্ট রিসিভেবল এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। এখন তুমি তো দ্বিতীয় জাবেদাতে ইন্টারেস্ট পাইলা, কিন্তু তোমার যদি ইন্টারেস্ট বকেয়া থাকে, সাপোজ ইন্টারেস্টটা তুমি পরে পাবা, তখন তুমি এই জাবেদাটা দিবা। কিভাবে জাবেদা দিবা? ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ ডেবিট, আর ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে ক্রেডিট। তাহলে এইভাবে আমি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ যখন আমার সামনে আসবে, তখন এই জাবেদাগুলো দিয়ে অঙ্ক শুরু করে দিব। এবার আসো আমি দেখি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ। অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিসে আমাদের এটা হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটি, যে সিকিউরিটিটা আমরা যে কোনো সময় বিক্রয় করতে পারি, সেটাকে বলা হয় অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ। যেমন টু রেকর্ড পারচেজ অফ বন্ড, তুমি এক্ষেত্রে যদি বন্ড পারচেজ করো, তাহলে আমাদের জাবেদা হবে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ডেবিট, ক্যাশ হচ্ছে ক্রেডিট। যেমন অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ আমাদের একটা ইনভেস্টমেন্ট, এটাকে আমরা ডেবিট করব, আর ক্যাশকে আমরা কি করব? ক্রেডিট করব। দ্বিতীয় নম্বরে আসো, টু রেকর্ড ইন্টারেস্ট রিসিভড অ্যান্ড প্রিমিয়াম অ্যাডজাস্টেড। ইন্টারেস্ট এবং প্রিমিয়াম যদি অ্যাডজাস্টেড করতে হয়, তাহলে আমাদের জাবেদা দিতে হবে দেখো ক্যাশ ডেবিট, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ হচ্ছে ক্রেডিট, আর ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে ক্রেডিট। এটা যখন আমরা অঙ্ক করাবো তখন এটা দেখায় দিব, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। টু রেকর্ড ক্লোজিং ডেট অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, বছরের শেষে আমরা একটা জাবেদা দেই, সেই জাবেদাটা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজের জন্য হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ক্রেডিট, আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজের জন্য মোটামুটি এই তিনটা জাবেদা যদি মনে রাখো, তাহলে তুমি করতে পারবা। এছাড়াও আমাদের আছে এম্পায়ারমেন্ট অফ ডেপ্ট সিকিউরিটিজ। এখন ডেপ্ট সিকিউরিটিজ এম্পায়ারমেন্টের জন্য, হ্রাস বৃদ্ধির জন্য আমাদের যদি ঋণকৃত কোনো সিকিউরিটিজ থাকে, তার জন্য আমাদের দুইটা জাবেদা দিতে হয়। দেখো, হোয়েন রিকগনাইজ দ্য এম্পায়ারমেন্ট, যখন এম্পায়ারমেন্ট রিকগনাইজড হয় বা অর্জিত হয়, তখন তুমি এই জাবেদা দিবা সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ডেবিট, লস অন এম্পায়ারমেন্ট হচ্ছে ডেবিট। যদি এখানে লস হয়, ভালো করে খেয়াল করো, তাহলে ডেবিট করবা, আর যদি লাভ হয় তাহলে কিন্তু এখানে ক্রেডিট করবা। সুতরাং লস অন এম্পায়ারমেন্ট হচ্ছে ডেবিট, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ক্রেডিট, আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস হচ্ছে ক্রেডিট। আরেকটা জাবেদা আছে এখানে, খেয়াল করো, হোয়েন আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস। তোমার আনরিয়ালাইজড হোল্ডিং গেইন এবং লস যদি হয়, গেইনও হতে পারে লসও হতে পারে, সেক্ষেত্রে তুমি এই জাবেদা দিবা সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, যেটাকে আমরা বলতেছি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ডেবিট, আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস ইকুইটি জন্য এটা ক্রেডিট। তাহলে এই দুইটা জাবেদা মোটামুটি এম্পায়ারমেন্ট অফ ডেপ্ট সিকিউরিটিজের জন্য যখন আসবে, তখন দিলেই তোমাদের অঙ্কটা স্মুথলি তোমরা করতে পারবা। এছাড়া আমার একটা আছে দেখো, কল অপশন। কল অপশনে যায় তুমি কি করতে পারো, তোমার সিকিউরিটিটা তুমি যে কোনো সময় পারচেজ করতে পারো বা সেল করতে পারো। এখন পারচেজ অফ কল অপশন, তুমি যখন কল অপশনে পারচেজ করবা সিকিউরিটি, তখন তুমি এই জাবেদা দিবা কল অপশন হচ্ছে ডেবিট, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। আবার যখন এন্ট্রি ইন ফর ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য অপশন, যখন তোমার সিকিউরিটিতে অপশন মূল্য বেড়ে যাবে, তখন তুমি এই জাবেদাটা দিবা, এটা হচ্ছে কল অপশন ডেবিট, আনরিয়ালাইজড হোল্ডিং গেইন আর লস হচ্ছে ক্রেডিট। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি বলবো যখন আনরিয়ালাইজড হোল্ডিং গেইন আর লস ক্রেডিট হবে, তখন বুঝবা তোমার লাভ হয়েছে, আর যখন আনরিয়ালাইজড হোল্ডিং গেইন আর লস ডেবিট হবে, তখন বুঝবা তোমার লস হয়েছে। এন্ট্রি ফর দ্য চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য কল অপশন, আমরা যদি কল অপশনের ভ্যালুটা চেঞ্জ করে ফেলি, আমরা অনেক সময় এক শেয়ার থেকে আরেক শেয়ারে রূপান্তর করতে পারি বা চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে আমরা জাবেদা দিব আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস হচ্ছে ডেবিট, কল অপশন হচ্ছে কে ক্রেডিট। এবার আমরা দেখি লাস্ট এন্ট্রি, এন্ট্রি ফর দ্য সেটেলমেন্ট অফ দ্য কল অপশন। কল অপশনের সেটেলমেন্টের জন্য আমরা একটা জাবেদা দেই, এটা হচ্ছে ক্যাশ ডেবিট, লস অন সেটেলমেন্ট অন কল অপশন ডেবিট, আর কল অপশন ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, এই যে জার্নালগুলো দেখালাম, এই জার্নালগুলো কিন্তু সবগুলাই আমাদের বিনিয়োগে কাজে লাগে। তো আমরা দেখো বিনিয়োগের কিছু ওয়ার্কিংস আছে,
সেই ওয়ার্কিংসগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব, কারণ এই ওয়ার্কিংসগুলো ছাড়া তুমি বিনিয়োগের অঙ্ক করে মজা পাবা না। তো দেখো প্রিয় শিক্ষার্থী, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন। ইন্টারেস্ট এবং ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন, খেয়াল করো যে টোটাল ইন্টারেস্ট রিসিভেবল, এগুলো ওয়ার্কিংস হিসেবে ব্যবহার করো, অথবা অঙ্কতে চায় বসতে পারে, চাইলে তুমি দিবা সরাসরি। যেমন টোটাল ইন্টারেস্ট রিসিভেবল আমাদের যে টাকাটা হবে এখানে বসাবা। আর সেমি অ্যানুয়াল ক্যাশ রিসিপ্ট, এটা অ্যানুয়াল হতে পারে, সেমি অ্যানুয়াল হতে পারে, অনেক সময় সাধারণত সেমি অ্যানুয়ালি বেশি হয়, অর্ধবার্ষিক, সেই জন্য আমি দিলাম সেমি অ্যানুয়াল ক্যাশ রিসিপ্টে আমরা এখান থেকে মাইনাস করব। তাই টোটাল ইন্টারেস্ট রিসিভেবল যে টাকা থাকবে সেখান থেকে সেমি অ্যানুয়াল ক্যাশ রিসিপ্ট যদি আমি মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন। আমরা পরবর্তীতে অঙ্কতে দেখাবো এটা, তবে একটু ভালো করে খেয়াল করো। ক্যালকুলেশন ফর ইন্টারেস্ট অ্যান্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন, যদি আমাদের ইন্টারেস্ট এবং প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন থাকে, আগেটা ছিল ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন, তোমরা জানো ডিসকাউন্ট মানে বার্তা আর প্রিমিয়াম মানে হচ্ছে অধিহার। তো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন, তাহলে আমাদের এইটা উল্টায় দিবা। দেখো সেমি অ্যানুয়াল ক্যাশ রিসিভ হচ্ছে ডেবিট না, জাস্ট সেমি অ্যানুয়াল ক্যাশ রিসিভ হচ্ছে উপরে থাকবে, এখানে লেস করবা ইন্টারেস্ট রিসিভেবল। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল লেস করার ফলে আমরা যে ফিগারটা পাবো সেই ফিগারটা হচ্ছে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন। এবার আমার 3 নম্বর ওয়ার্কিংসটা দেখো, ক্যালকুলেশন অফ আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস। আমরা আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লসের জাবেদা দিয়েছি, তো এখান থেকেই কিন্তু জাবেদাটা আসবে। এটা করার পরে যে টাকাটা বের হবে সেটা দিয়ে তোমার জাবেদা দিতে হবে। তো প্রথমে হচ্ছে ফেয়ার ভ্যালু বা বাজার মূল্য, আমাদের কোনো শেয়ারের বা স্টকের বাজার মূল্য এখানে দেওয়া থাকবে। আর কস্ট অফ ইনভেস্টমেন্ট, আমি যে ইনভেস্টমেন্টটা করছি সেটার কস্ট প্রাইস এখানে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার কস্ট প্রাইস বেশি হয় তাহলে কিন্তু লস হবে, আর কস্ট প্রাইস যদি কম হয় তাহলে কিন্তু লাভ হবে। এখানে কিন্তু লাভেরটা দেখানো হয়েছে, দেখো ফেয়ার ভ্যালু বেশি আর কস্ট প্রাইসটা কম, অতএব আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস আমাদের হয়ে গেল লাভ। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাই আমাদের আসল অঙ্কতে। একটা অঙ্ক দেখো, প্র্যাকটিস ফর পার্ট বি। তোমরা ভালো করেই জানো বি পার্টে অঙ্ক আসে 4 মার্কের এবং সি পার্টে আসে 10 মার্কের জন্য। তো বি পার্টের আমাদের এই 4 মার্কের অঙ্কর জন্য এই ধরনের একটা অঙ্ক থাকতে পারে। একটু ভালো করে খেয়াল করো, আমরা বলতেছি যেটা অঙ্কটা পড়েই তোমাকে বাংলা সহ বুঝতে হবে। যদি তুমি অঙ্কটা বাংলা সহ ভালো করে বোঝো তাহলে দেখবো অঙ্কটা করে তুমি মজা পাবা। ব্রাইট কোম্পানি পারচেজ অ্যাজ অ্যান অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ, সে একটা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ পারচেজ করতেছে 50,000 টাকা অফ 9% ইন্টারেস্ট, যেটার সাথে কর্পোরেট ট্যাক্সের দেওয়া আছে কত 9%। 5 years বন্ড অফ দ্য রূপালী কর্পোরেশন ফর টাকা 46,304। তার মানে একটু খেয়াল করো যে এখানে সে ডিসকাউন্টে কিনতেছে, তার মানে কি 50,000 টাকার সিকিউরিটিজ সে কিনতেছে কত দিয়ে, 46,304 টাকা দিয়ে, হুইচ প্রোভাইডস অ্যান 11% রিটার্ন, সেইটার থেকে রিটার্ন পাবে কত পার্সেন্ট, 11% হারে। প্রিপেয়ার বাইট কোম্পানি জার্নাল এন্ট্রিজ, তোমাকে জার্নাল এন্ট্রিজ দিতে বলছে। দ্য পারচেজ অফ ইনভেস্টমেন্ট, তুমি যে ইনভেস্টমেন্ট পারচেজ করছো তার জন্য একটা জার্নাল দিতে বলছে। দ্য রিসিপ্ট অফ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন, অ্যানুয়াল ইন্টারেস্টের জন্য এবং ডিসকাউন্টের জন্য তোমাকে জার্নাল দিতে বলছে। দ্য ইয়ার এন্ড ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, আমরা আগেই দেখাইলাম ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয়। ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের জন্য একটা জার্নাল দিতে বলছে। দ্য বন্ড হ্যাজ এ ইয়ার এন্ড ফেয়ার ভ্যালু, তাদের বছর শেষে ফেয়ার ভ্যালু দাঁড়াইতেছে কত, ফেয়ার ভ্যালু মানে আমি আগেও বলছি বাজার মূল্য, বাজার মূল্য দাঁড়াইছে 47,200। তাহলে তার কি লাভ হলো না লস হলো আমরা একটু দেখি। প্রথমে একটা ওয়ার্কিংস করে নিবা, যেমন ক্যালকুলেশন ফর ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন, আমরা ওয়ার্কিংস আগে দেখাইছি, ওভাবেই তুমি করবা। টোটাল ইন্টারেস্ট রিসিভেবল, টোটাল ইন্টারেস্ট রিসিভেবল আমাদের, আমরা ইনভেস্টমেন্ট কত 46,304, এই 46,304 এর উপরে আমরা কত পার্সেন্ট পাবো, 11%। তাহলে আমরা দেখো 11% হয় 5,093 টাকা। এবার আমরা দেখি লেস করব অ্যানুয়াল ক্যাশ রিসিপ্ট, আমরা বার্ষিক যে ক্যাশটা পাইলাম 50,000 টাকার 9%, এটা হচ্ছে 4,500 টাকা। তাহলে আমাদের ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন হইলো কত, 593 টাকা, যেটা আমার পরবর্তী ওয়ার্কিংসে আমাদের লাগবে। ভালো করে খেয়াল করো, ক্যালকুলেশন দ্বিতীয় ওয়ার্কিংসে চলে যায়। ক্যালকুলেশন ফর আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস,
তাহলে আনরিয়ালাইজ হোল্ডিং গেইন আর লসের জন্য প্রথমে আমরা তোমাদেরকে বলছি ফেয়ার ভ্যালু আনবো। আমাদের ফেয়ার ভ্যালু কিন্তু অঙ্কতে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, 47,200। এই 47,200 ফেয়ার ভ্যালু আমরা আনলাম। এবার আমাদের কস্ট অফ দি ইনভেস্টমেন্ট, আমাদের ইনভেস্টমেন্টের জন্য আমাদের কত খরচ হলো সেটা আমাকে দেখতে হবে। ইনভেস্টমেন্টের জন্য আমি প্রথম খরচ করছি 46,304 টাকা, আর আমাদের ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন হচ্ছে 593 টাকা। এই হচ্ছে আমাদের 46,897 টাকা। এই 46,897 টাকা আমাদের টোটাল কস্ট, আর আমাদের ফেয়ার ভ্যালু হচ্ছে 47,200। তাহলে আমাদের লাভ হচ্ছে কত, ভালো করে খেয়াল করো, 303 টাকা। তাহলে আনরিয়ালাইজ হোল্ডিং গেইন আর লস হচ্ছে আমাদের 303 টাকা। এইভাবে আমাদের লিখতে হয়, এই জন্য তোমরা এইভাবে পরীক্ষা হলে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে বোঝা গেল এইরকম অঙ্ক আসলে তুমি এইভাবে করতে পারো। সাথে তো কিন্তু তোমার আমাদের জার্নাল দিতে বলছে, তো আমরা জার্নালটা কিভাবে দিব একটু খেয়াল করো। যেমন অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিসকে আমরা ডেবিট করব, আর ক্যাশকে ক্রেডিট করবো। আমরা প্রথম যেহেতু অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস কিনেছি, এরপরে আমরা দেখো 2 নম্বর জার্নালে চলে যাই। 2 নম্বর জার্নালে বলছে যে আমরা ইন্টারেস্ট বাবদ কত টাকা পেয়েছি, যেমন ক্যাশ ডেবিট, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে ক্যাশ হচ্ছে 4500 টাকা আমরা দেখাইছি, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস 593 টাকা, এটাও আমরা দেখাইছি। তাহলে দুইটা মিলে আমাদের ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে কত, 5093 টাকা। এবারে আসো আমরা যে লাভ করছি সেটার জন্য একটা জার্নাল দিতে হবে। যেমন সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট, বা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ডেবিট, আর আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস হচ্ছে ইকুইটির জন্য ক্রেডিট। তাহলে এই 3টা জার্নাল তোমাকে দিতে বলছে, এ বি সি 3টা জার্নাল এভাবে দিয়ে দিবা। প্রথমে ওয়ার্কিংস করবা, তারপরে জার্নাল দিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি, ওটা তো করলাম আমরা বি পার্টের অঙ্ক। এবার আমরা একটা সি পার্টের বা বড় অঙ্ক যদি চলে যাই, খেয়াল করো, এন্ট্রিজ ফর দ্য হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিসের জন্য আমরা এরকম একটা অঙ্ক তোমার সামনে আসতে পারে। অঙ্কটা আগে পড়বা, দেখো আমি পড়তেছি, বাংলা সহ তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ভালো করে একটু খেয়াল করো, তাহলে অঙ্কটা করতে পারবা। অন জানুয়ারি 1, 2009 সোহাগ কোম্পানি পারচেজ 12% বন্ড। সে একটা 12% হারে বন্ড পারচেজ করতেছে, হ্যাভিং এ ম্যাচুরিটি ভ্যালু 3 লাখ টাকা। ম্যাচুরিটি ভ্যালুতে পাওয়া যাবে কত, 3 লাখ টাকা, ফর 3,22,744 টাকা 44 পয়সা। তার মানে দেখো আমি 3 লাখ টাকার বন্ড আমি কত প্রিমিয়ামে পারচেজ করতেছি, 3,22,744 টাকা 44 পয়সা। দ্য বন্ড প্রোভাইডস দ্য বন্ড হোল্ডার্স উইথ এ 10% ইল্ড। তাহলে রিটার্নটা কত পার্সেন্ট আসতেছে, 10%। দে আর ডেটেড জানুয়ারি 1, 2009 অ্যান্ড ম্যাচিউরড জানুয়ারি 1, 2014। তাহলে 9 থেকে 14 হিসাব করো, 5 বছরের ইনভেস্টমেন্ট। উইথ ইন্টারেস্ট রিসিভেবল ডিসেম্বর 31 অফ ইচ ইয়ার। প্রত্যেক ইয়ারে 31 ডিসেম্বরে তুমি ইন্টারেস্ট পাবা। সোহাগ কোম্পানি ইউজেস দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড টু অ্যালোকেট অ্যামোর্টাইজেশন ডিসকাউন্ট অর প্রিমিয়াম। ওরা কি বলছে দেখো, একটা অ্যামোর্টাইজেশন শিডিউল ব্যবহার করতে বলছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের জন্য। দ্য বন্ডস আর ক্লাসিফাইড ইন দ্য হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস আমরা আগেও বলেছি, মেয়াদ পর্যন্ত ধরে রাখা সিকিউরিটি। এই ধরনের সিকিউরিটির ক্ষেত্রে তোমার এই অঙ্কটা করতে বলছে। তারা রিকোয়ারমেন্ট দিছে দেখো 4টা। এ নাম্বার দিছে, প্রিপেয়ার দ্য জার্নালিটিস এট দ্য ডেট অফ দ্য বন্ড পারচেজ। তুমি যখন এই হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস পারচেজ করলা, তার জন্য একটা জার্নাল দিতে হবে। প্রিপেয়ার এ বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল, একটা অ্যামোর্টাইজেশন শিডিউল করে নিতে হবে। এরপরে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইন্টারেস্ট রিসিভড এট দ্য অ্যামোর্টাইজেশন ফর 2009। তাহলে ইন্টারেস্ট রিসিভ করলা 2009 সালে, তার জন্য একটা জার্নাল দিতে বলছে। আবার আরেকটা জার্নাল দিতে বলছে, খেয়াল করো, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইন্টারেস্ট রিসিভড অ্যান্ড দ্য অ্যামোর্টাইজেশন ফর 2010 সালে একটা জার্নাল দিতে বলছে। তো প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, খেয়াল করছো? এবার আসো আমরা দেখি অঙ্কটা কিভাবে সলিউশন করা যায়। আমরা খেয়াল করি যে রিকোয়ারমেন্ট নাম্বার 1-এ বলছে আমাদের একটা, আমরা যে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস পারচেজ করলাম তার জন্য জার্নাল দিতে বলছে। তোমরা জানো সুন্দর করে জার্নালে ঘর টানবা, ঘর ছাড়া তোমরা দিবা না, কিন্তু একটা ঘর টেনে সুন্দর করে জার্নাল দিবা। যেমন হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট, 3,22,744 টাকা 44 পয়সা। টু রেকর্ড পারচেজ হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস।
তুমি একটা ম্যাচুরিটি সিকিউরিটিজ পারচেজ করছো, তার জন্য একটা জার্নাল দিয়ে দিলা। এরপর বি নম্বরে বলছে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে বলছে। তো প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি আমরা এইভাবে করব, সাথে কিন্তু একটা ওয়ার্কিংস দেখো এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। 3,22,744 টাকা 44 পয়সার উপরে আমরা রিটার্ন পাবো কত? 10%। তাই 10% হলো 32,274 টাকা 44 পয়সা। তাহলে এবার দেখি আমরা, যেমন ইয়ার এনে 5টা ঘর করবা, 1 2 3 4 5টা ঘর করবা। প্রথম ঘরে থাকবে ইয়ার, দ্বিতীয় ঘরে হচ্ছে ক্যাশ রিসিপ্ট, তৃতীয় ঘরে ইন্টারেস্ট রেভিনিউ, চতুর্থ ঘরে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন, আর পঞ্চম ঘরে থাকতেছে ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য বন্ড। এবার 1 তারিখে তো আমি বিনিয়োগ করলাম, সুতরাং এখানে একদম ক্যারিং ভ্যালুতে যাবে এটা 3,22,744 টাকা 44 পয়সা। এবার 31 তারিখে আমরা এবার ইন্টারেস্ট এবং প্রিমিয়াম আমরা পাবো। তাহলে দেখো ক্যাশ রিসিভ আমরা পাইতেছি কত, খেয়াল করো 3 লাখ টাকার 12% হারে কত? 36,000 টাকা। টোটাল আমরা ক্যাশ রিসিভ করতেছি কত? 36,000 টাকা। তার মধ্যে ইন্টারেস্ট বাবদ আমি কত পাইছি? আমরা এই যে ওয়ার্কিংসে দেখাইলাম ক্যালকুলেশনে 32,274 টাকা 44 পয়সা। তাহলে ইন্টারেস্ট বাবদ পাইলাম 32,274 টাকা 44 পয়সা। আর আমরা প্রিমিয়াম বাবদ মানে অধিয়ার বাবদ আমরা পাইছি কত? 3,725 টাকা 56 পয়সা। তাহলে 3,725 টাকা 56 পয়সা। এই যে আমরা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন করলাম, এই 3,725 টাকা 56 পয়সা এটা আমরা বের করতেছি, খেয়াল করো। তাহলে আমাদের এখানে বলতেছে, দেখো একটু ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে 3,22,744 টাকা 44 পয়সা, আর আমাদের ক্যাশ রিসিভ হচ্ছে কিন্তু 36,000 টাকা। ভালো করে খেয়াল করো। তাহলে এই 36,000 টাকা থেকে আমাদের ইন্টারেস্ট রেভিনিউ কত? 32,244 টাকা 74 টাকা 44 পয়সা। তাহলে আমরা এই টাকাটা কোথা থেকে কিভাবে পাবো? এই টাকাটা পাওয়ার একটা বুদ্ধি তোমাদের শিখিয়ে দেই। সেটা হচ্ছে এরকম, তুমি এই যে 2 নম্বরে বাইর করছো না 36,000 টাকা, দেখো 31/12/2009 তারিখে বাইর করছো ক্যাশ রিসিভ 36,000 টাকা, এবং এই 36,000 টাকা ইন্টারেস্ট রেভিনিউ আমি পাইছি কত ওই বছরে? 32,274 টাকা 44 পয়সা। তাহলে ইন্টারেস্ট বাদে বাদ বাকি যে টাকাটা রইল সেটাকে আমরা বলতেছি কিন্তু প্রিমিয়াম অ্যামোর্টাইজ বা প্রিমিয়াম। তাহলে এই 36,000 থেকে তুমি যদি 32,274 টাকা 44 পয়সা বাদ দাও, তাহলে আমরা প্রিমিয়াম পাবো 3,0725 টাকা 56 পয়সা। তার মানে আমরা দেখো এখানে দেখাইছি তোমাদের সুবিধার জন্য 2 থেকে 3 বাদ দিয়ে দিবা। তাহলে 2 থেকে 3 বাদ দিলে তুমি এই 4 নম্বর ঘরটা এখানে পেয়ে যাবা। এবার এই টাকা তুমি কি করবা? যেমন 3,22,744 টাকা 44 পয়সা থেকে তুমি যদি 3,725 টাকা 56 পয়সা বাদ দাও, তাহলে আমরা এই টাকাটা পেয়ে যাব। তার মানে এখানে দেখাইছে আমাদের, খেয়াল করো 5 নম্বরে আমরা কি দেখাইছি? 5 নম্বর যে আইটেমটা আছে এখান থেকে 4 নম্বর আইটেমটা বাদ দিবা। তার মানে এই টাকার থেকে যখন তুমি এই টাকা বাদ দিবা তখন এই টাকা চলে আসবে 3,19,018 টাকা 44 পয়সা। প্রিয় শিক্ষার্থী, বোঝা যাচ্ছে? এইভাবে তুমি এই অ্যামোর্টাইজেশন শিডিউলটা তৈরি করবা। ঠিক সেম ওয়েতে তুমি খেয়াল করো 3,19,018 টাকা 88 পয়সা, এখান থেকে তুমি আবার এটা বাদ দিবা, বাদ দিলে এটা চলে আসবে। আবার এটার থেকে তুমি এটা বাদ দিবা, এটা চলে আসবে। আবার 3,10,412 টাকা 85 পয়সা থেকে তুমি এটা বাদ দিবা, তাহলে এটা চলে আসবে। 3,05,454 টাকা 14 পয়সা থেকে তুমি এটা বাদ দিবা, তাহলে 3 লাখ টাকা তোমার চলে আসবে। আর প্রিমিয়ামটা ওই একইভাবেই বাইর করবা, যেমন এখানে 36,000 থেকে 32,274 টাকা 44 পয়সা বাদ দিছো, এটা পেয়ে গেছো। আবার এখানে 36,000 থেকে 31,901 টাকা 89 টাকা বাদ দিবা, এখানে 4,098 টাকা 11 পয়সা পেয়ে যাবা। আবার 36,000 থেকে 31,000, এটা কিন্তু বের হতেছে কিভাবে? এটা বের হতেছে তোমার এই 3 লাখ টাকার উপরে 12% ধরে। যেমন 3 লাখ টাকার উপরে তুমি 12% ধরে বের করছো 36,000 টাকা। এখন এই যে 3,22,000 টাকা 3,22,744 টাকা 44 পয়সার উপরে আমরা বের করছি না এটা, তাহলে এইটার উপরে প্রত্যেকবার তুমি এই টাকার উপরে পার্সেন্টেজ করবা, আবার এই টাকার উপরে তুমি 10% করবা, আবার এই টাকার উপরে তুমি 10% করবা, তাহলে এই টাকাগুলা পেয়ে যাবা। এই টাকার উপরে তুমি 10% করবা, এই টাকা পেয়ে যাবা। এই টাকার উপরে তুমি 10% করবা, দেখো এই টাকা পেয়ে যাবা। এইভাবে তুমি টাকাগুলা বের করবা, বের করে এখান থেকে এনে ডিফারেন্স করে তুমি প্রিমিয়ামটা বের করে ফেলবা। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা একটা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে পারি।
আবার ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন শিডিউল থাকলে এভাবে তুমি তৈরি করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আসো সি নাম্বারে আমাদের জার্নাল দিতে বলছে। তো জার্নাল দেখো অ্যামোর্টাইজেশন শিডিউল থেকেই কিন্তু আমরা টাকাটা নিয়ে আসবো। শিডিউলের ভিতরে আমরা এই যে 3,725 টাকা 56 পয়সা বের করছিলাম না প্রিমিয়াম। তো ক্যাশ ডেবিট 36,000 টাকা, আর হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ হচ্ছে 3,725 টাকা 56 পয়সা, আর ইন্টারেস্ট রেভিনিউ বাবদ আমরা পেয়েছিলাম 32,274 টাকা 44 পয়সা। এই দুটো যোগ করে হইলো কত? 36,000 টাকা। তাহলে এটা 2009 ডিসেম্বর 31 তারিখে আমরা বের করলাম। ঠিক সেম ওয়েতে দেখো আরেকটা জার্নাল দিতে বলছে 2010 31 ডিসেম্বর। 2010এও কিন্তু আমরা বের করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করছো, আমরা একটু দেখাইতেও পারি। যেমন 2010-এ আমরা এই যে বের করছি, আমাদের প্রিমিয়াম বের করছি, দেখো 4,098 টাকা 11 পয়সা। ঠিক সেম ওয়েতে এখানে আমাদের দেখো 4,098 টাকা 11 পয়সা আমাদের প্রিমিয়াম, যেটাকে আমরা বলতেছি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ। আর ইন্টারেস্ট রেভিনিউ তো আমাদের বের করছি 31,901 টাকা 89 পয়সা। তাহলে এটা আর এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 36,000 টাকা। এখানে যেটা খেয়াল রাখতে হবে, এই দুটো যোগ করে কিন্তু অবশ্যই তোমার 36,000 টাকা হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, কি বোঝা গেল? এইভাবে তুমি 4টা কাজ তুমি করবা, একটা বড় অঙ্ক সমাধান করবা যেটা 10 মার্কের। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবা, অঙ্ক যদি তোমাদের সঠিক হয়, আমি মনে করি এক্সামিনার তোমাকে 1টা মার্কও কাটতে পারবে না, ফুল মার্কস দিয়ে দিবে অঙ্কতে। এবার আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শিক্ষার্থী, আমরা যে আলোচনাগুলো করলাম সেটার সাথে আমাদের কোন কোন বইগুলো আমরা ফলো করব সেটা তো দেখতে হবে। তো আমাদের মোটামুটিভাবে বাইরের বইটা কাইসু, ডোনাল্ড ওয়াগানেন্ট, এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মানে IFRS এডিশন 2011, এই বইটা তোমরা বাড়িতে দেখবা। এছাড়াও আর একটা বই আছে GOB, গভর্নমেন্ট অফ বাংলাদেশ ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট 1991 অ্যান্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স রুলস 1991। তাহলে আমরা দেখি এছাড়াও তুমি বাংলাদেশের রাইটারের বিভিন্ন রকম বই আছে, যেমন মিলেনিয়াম পাবলিকেশনের বই আছে, কমার্স পাবলিকেশনের বই আছে। ওখানে সুন্দর করে জিনিসগুলা বাংলা ইংরেজি মিক্সার করে বলা আছে, জিনিসগুলো দেখলে আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে। তো আমরা আজকের চ্যাপ্টার থেকে দেখো মানে ইন এ নাটশেল কি শিখতে পারতেছি, মানে একদম এন্ড অফ দ্য পয়েন্টে আমরা এই জিনিসগুলো কিন্তু জানতে পারলাম। খেয়াল করো, জানতে বা শিখতে পারলাম। ইনভেস্টমেন্ট সম্বন্ধে ডিটেলস আমরা জানতে পারলাম। টাইপস অফ ইনভেস্টমেন্টের প্রকারভেদ সম্বন্ধেও আমরা জানতে পারলাম। অবজেক্ট বা ইম্পর্টেন্স অফ ইনভেস্টমেন্টের কি কি উপকারিতা আছে বা সুবিধা আছে, উদ্দেশ্য, সেগুলো আমরা জানতে পারলাম। স্কোপ অফ ইনভেস্টমেন্ট, আমরা কোন কোন জায়গায় বিনিয়োগ করব বা কোন কোন জায়গায় বিনিয়োগ করব না, সেগুলো সম্বন্ধেও কিন্তু আমরা একটু আইডিয়া দিলাম। তোমরা যদি বাড়িতে অঙ্কটা দেখো এবং বাড়িতে এই লেকচারটা ফলো করো, বারবার করে দেখো, তাহলে তোমাদের এখান থেকেই ইনভেস্টমেন্টের পুরো একটা আইডিয়া হয়ে যাবে। তারপর প্রবলেমস অফ ইনভেস্টমেন্ট করতে আমাদের কিছু কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো খেয়াল করে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের ইনভেস্টমেন্টে কোনো সমস্যা হবে না। অ্যাকাউন্টিং প্রসিডিউর, আমরা ইনভেস্টমেন্টের প্রসিডিউরটা কি, কিভাবে ইনভেস্টমেন্ট করি, কিভাবে আমরা রুলসগুলো দেখাইলাম, সেই রুলসগুলো ধরে ধরে তুমি ইনভেস্টমেন্টের অঙ্কগুলো করবা। হাউ টু সলভ, একটা বা দুইটা অঙ্ক আমাদের সলভ করে দিলাম, সেই অঙ্কগুলো একটু বাড়িতে দেখো এবং বইতে অঙ্কগুলো দেখো। তারপরে আরো বিভিন্ন অঙ্ক আছে সেগুলো দেখো, বোর্ডের অঙ্কগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় আসছে সেই অঙ্কগুলো দেখো, দেখবা আইডিয়া ইনশাআল্লাহ আশা করতেছি ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আর বেশি কিছু আলোচনা করতেছি না। তোমরা করোনা পরিস্থিতিতে ভালো থাকো, সুন্দর থাকো, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।